সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়ন ব্লক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি যন্ত্র বিকাশে আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্ব। আলোচনা আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেবাশিস সরকার, পরিচালক, কৃষি লোন বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এবং আমাদের ডান পাশে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, সিইও, মেটাল এগ্রো লিমিটেড, এবং আমার একদম কাছে রয়েছেন মাহমুদুর রহমান, ফাউন্ডার এবং সিইও, উইগ্রো। আপনাদের সকলকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আমাদের যে সনাতনী যে কৃষি, সেই কৃষি থেকে আমরা আধুনিক কৃষিতে রূপান্তর ঘটানোর যে চেষ্টা, সেটা সেই অধ্যায় বেশ অনেক আগেই পার করেছি। এখন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রের ব্যবহার হচ্ছে এবং আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের উদ্ভাবিত অনেকগুলি যন্ত্র আমাদের বাংলাদেশে যে সমস্ত ওয়ার্কশপগুলি রয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারাও সেইগুলিকে মাল্টিপ্লাই করে আমাদের কৃষকের কাছে দিচ্ছেন। এখন এতে করে আমাদের কৃষকের সুবিধা হচ্ছে, উৎপাদন খরচ কমছে এবং তাদের উৎপাদনও বাড়ছে। কৃষি শ্রমিকের যে সংকট, সেখান থেকেও আমরা কিছুটা উত্তরণ করতে পেরেছি। সমস্যা হলো যে এই মেশিনগুলি যারা উৎপাদন করছেন, যে সমস্ত ম্যানুফ্যাকচারার কোম্পানি, তাদের কাছ থেকে আমরা যেটা পাই যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তাদের খুব দরকার। তো আমি প্রথমেই মিজানুর রহমান সাহেবের কাছে জানবো যে আপনারা একটা কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনারা এগুলি নিয়ে কাজ করছেন। তো আপনারা কি ফাইন্যান্সিয়ালি কি সমস্যার মধ্যে পড়েন, বা ব্যাংক কী ধরনের সহযোগিতা করলে আপনাদের এই সেক্টরটাকে আমরা আরও ব্যাপকভাবে উৎপাদনে যেতে পারি, কৃষকের কাছে আরও কম মূল্যে আমাদের এই মেশিনগুলি, কৃষি যন্ত্রগুলি পৌঁছে দিতে পারি? আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছি, বিশেষ করে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই জায়গাতে যদি আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের র মেটেরিয়ালস আমাদের কিনতে হয়, তো র মেটেরিয়ালসের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ভিডিএস 10%, টিডিএস 5%, 15% এখানে ট্যাক্স লাগে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বিশেষ করে আপনি হয়তো জানেন যে এমএস পাইপ, শ্যাফট, রড, এই সমস্ত জায়গাতে আমাদের বর্তমান নিয়ম অনুযায়ী ট্যাক্সটা বেশি লাগছে। তো আমরা আপনার মাধ্যমে আমি জানাবো, বিশেষ করে সরকার বা এনবিআরকে জানাবো যে এই লোকাল উৎপাদনের ক্ষেত্রে যদি ভিডিএস, টিডিএস সহ যদি একটু কম করা যায়, তাহলে এটা কৃষকের জন্য অ্যাফোর্ডেবল হবে। এটা হলো এক। দুই হইল যে বিশেষ করে আমাদের যে সমস্ত জায়গায় কারখানাগুলো আছে, এই ক্ষেত্রে গ্যাস এবং ইলেকট্রিসিটি, এমদাদ ভাই, এটা একটা বিরাট বড়। এই গ্যাস এবং ইলেকট্রিসিটি আগে ছিল 20% মতো রেয়াতি একটা ছিল, যদি এইটাকে এখন একটু খানিকটা কমে আসছে। তো এই জায়গাতেও যদি কনসেন্ট্রেট করা যায়, যদি ইলেকট্রিসিটি এবং গ্যাস, তাহলেও কিন্তু উৎপাদন ব্যবস্থা সহ এটা আমাদের একটা ভালো একটা নিয়ে আসবে। থার্ড পয়েন্ট হলো এমদাদ ভাই, অ্যাক্সেস টু ফাইন্যান্স। আরেকটা জিনিস হলো, এখন পর্যন্ত আমরা কিন্তু ওই কোম্পানির তরফ থেকে আমরা কৃষকদেরকে আমরা লোন দিচ্ছি। তো এখন আমরা প্রাইভেট কোম্পানি, তো আমরা তো প্রোডাকশন করব অথবা আমরা আমদানি করব, আমরা প্রোডাক্টের সার্ভিস দিব, আমরা টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস দেব, আমরা ট্রেনিং দিব, সমস্ত কিছু দেব, কিন্তু ফিন্যান্সটাও যখন আমাদেরকে বহন করতে হচ্ছে টু দ্য, যে কাজটা সত্যিকার অর্থে হলো ব্যাংক বা এমএফআই ইনস্টিটিউশন, ওই জায়গাটায় যদি কাজ হয়, ওই জায়গাতে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এইটা আরো জিনিসটার আরো বিস্তৃতি হবে। এই জিনিসটা বুঝতে পারেন যে আপনারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন কৃষকদেরকে। আমি এই জিনিসটা বলতে চাচ্ছি এমদাদ ভাই, যেমন ধরুন একটা থ্রেশারের দাম ধরুন 3.5 লাখ টাকা, তো 3.5 লাখ টাকা তো স্বাভাবিক, এখন কৃষকের কাছে তো ওই 3.5 লক্ষ টাকা এট দ্য মোমেন্টে নাই। তো সেই ক্ষেত্রে কৃষক আমাকে দিচ্ছে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা আমি ইনস্টলমেন্ট করে দিচ্ছি। এই জায়গাতে আমরা চাচ্ছি যে যদি ওই লোনটা দেওয়ার ক্ষেত্রে যদি ব্যাংক
বা মাইক্রো ফিন্যান্স বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি আসে। অনেক ধন্যবাদ। আমরা একটু দেবাশিস সরকারের কাছে একটু জানবো যে আমাদের যে প্রচলিত যে সিস্টেমে আমরা ব্যাংক থেকে কৃষি লোন দিচ্ছি, তাতে করে আমাদের কৃষি যন্ত্র বাবদ কি পরিমাণ লোনের স্যাংশন আপনাদের যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে তাদের নির্দেশনা রয়েছে, যদি একটু বলা যায় কৃষি যন্ত্রের ক্ষেত্রে। ধন্যবাদ আপনার ইয়ের জন্য। আসলে আমরা প্রতি বছর আসলে অর্থ বছরের শুরুতেই কৃষি ও পল্লী ঋণ নীতিমালা কর্মসূচি করে থাকি, ঘোষণা করে থাকি। তো এই বছর আমরা যে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছি, তাতে আপনার ব্যাংকগুলোর জন্য সবকটা ব্যাংকে মিলে ৩৯,০০০ কোটি টাকার একটা টার্গেট আমাদের নির্ধারণ করে দেওয়া আছে। আর কৃষি যন্ত্রপাতি যন্ত্রীকরণের ক্ষেত্রে এই মোট ৩৯,০০০ কোটি টাকার 2%, অর্থাৎ প্রায় ৭৮০ কোটি টাকা কৃষি যন্ত্রপাতি খাতে ঋণ হিসেবে প্রদান করতে হবে ব্যাংকগুলোকে। আমাদের এই ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে। আচ্ছা, একটু যদি জানতে চাই যে এইখানে যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে তারা এই কাজটা সঠিকভাবে করছে কিনা, এর মনিটরিং এর ব্যবস্থা আছে কিনা, এবং কি কত পার্সেন্ট ইন্টারেস্ট এখানে নেওয়া হয়? কৃষি খাতের যে সুদের হারটা, এটা বাজার ভিত্তিক করে দেওয়া হয়েছে। তো ফলে কৃষি খাতের সুদের হারটা বর্তমানে আমার জানা মতে যেটা হচ্ছে 13, 13.5 বা এরকম বা 14 মধ্যে এটা করে, আপ এন্ড ডাউন করে আর কি। ৩৯,০০০ কোটি টাকা 2%, অর্থাৎ ৭৮০ কোটি টাকা। ৭৮০ কোটি টাকা, যেটা ফিডব্যাকটা কেমন, কি সব কি কৃষকের কাছে যাচ্ছে বলে মানে এটা কোনো পর্যবেক্ষণ আছে কিনা? তো এই ৭৮০ কোটি টাকা আমার মনিটরিং এর কথাটাও যদি বলেন, তাহলে আমরা বলবো যে আমরা মাসের প্রথম থেকেই আসলে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যেটা আমরা নির্ধারণ করে দিই, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যাংকগুলো বিতরণ করছে কিনা সেটা প্রতি মাসে আমরা রিপোর্ট গ্রহণ করে থাকি। আচ্ছা, এবং সুতরাং স্বাভাবিকভাবেই এটা আমাদের টোটাল মনিটরের মধ্যেই থাকবে। ওকে, ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত কৃষকরা কৃষি যন্ত্রের জন্য ঋণের আবেদন করেন, তো সেখানে কি কোনো নীতিমালা আছে যে মনে করেন আমি একজন কৃষক, আমি একজন বড় ট্র্যাক্টর নিতে চাই, তার দাম হয়তো 15-20 লাখ টাকা, তো সেক্ষেত্রে কি আমি এককভাবে নিতে পারি, নাকি সেখানে আমাকে কোনো আপনাদের কোনো নীতিমালা আছে যে সেই নীতিমালার আলোকে গ্রুপ করে আমাকে নিতে হবে? না, বর্তমানে আমাদের যে নীতিমালাটা আছে এটা খুব সহজ করে দেওয়া হয়েছে প্রান্তিক পর্যায়ে কৃষকদের জন্য। সেটা আপনি একক বা দলগত ভাবেও নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। এককভাবে যদি সক্ষমতা থাকে তাহলে পরে, বা ব্যাংক যদি মনে করে অ্যাসেস করে যে আপনাকে এককভাবে দেওয়া যায়, প্রয়োজনীয় কাগজপত্র বা যা কিছু ব্যাংকের প্রয়োজন থাকে সেটা যদি দিতে পারে, তাহলে পরে এককভাবে ওই কৃষি ঋণটা নেওয়া যায়। আবার আমাদের কৃষি ঋণ নীতিমালার মধ্যে গ্রুপ ভিত্তিক বা দলগত ভাবে ঋণ প্রদানেরও একটা প্রভিশন রাখা আছে। এখানে কি এসএমইর কোনো সুযোগ আছে? কৃষি ও এসএমইর ক্ষেত্রে আসলে একটা অগ্রাধিকার খাত। আচ্ছা, সুতরাং এসএমইর খাত থেকেও যদি মনে করেন যে কোনো উদ্যোক্তা বা প্রোডিউসার এরাও যদি নিতে চায়, তাহলে পরে এক্ষেত্রে কৃষি খাতের জন্য কিছুটা ঋণের সুবিধা রয়েছে। তবে আমাদের আসলে প্রান্তিক পর্যায়ে যদি কৃষকদের কথা বলি, সরাসরি পিওর এগ্রির কথা বলি, তাহলে পরে এই ঋণটা সরাসরি কৃষি ঋণের আওতাভুক্তই হওয়া প্রয়োজন পড়ে। তারপরেও এসএমই থেকে, এসএমই এবং সাস্টেনেবল ফাইন্যান্স রয়েছে, আমাদের এসএমই রয়েছে, এরাও আসলে কৃষি খাতে এই ধরনের কিছু ঋণের আলাদা কিছু সুবিধা রেখেছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাহমুদুর রহমান সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন কৃষকদের নিয়ে, এবং সেই ক্ষেত্রে স্টার্ট আপ কোম্পানি হিসাবে আপনারা ব্যাংকের থেকে কি ধরনের সহযোগিতা আশা করেন? আমি যদি কখনো মানে বাংলাদেশ ব্যাংকে বলি যে যদি কোনো ব্যাংকগুলো যখন একটা গাড়ি লোন দেয়, যখন একটা প্রাইভেট পার্সন একটা গাড়ি লোন নেই, সেই গাড়ির লোনটাকে একটা ব্যাংক, প্রাইভেট ব্যাংক যেভাবে প্রমোট করে, যেভাবে প্রোডাক্ট ডিজাইন করে, ওটার জন্য যে পলিসি থাকে, ওটার জন্য যে লোন টেনিয়র থেকে শুরু করে পেব্যাক পিরিয়ড, সেই জিনিসটা থাকে, ইন্স্যুরেন্স করা থাকতে, মানে গাড়ি ইন্স্যুরেন্স বা আদার্স। সো কেন আমরা এই যে এগ্রি মেশিনারিজ, ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, এই জিনিসগুলোকে একটা প্রাইভেট কারের মতো চিন্তা করতে পারি না? তাহলে এই যে গাড়ির যদি প্রোডাক্টটা এত সুন্দর অ্যাট্রাকটিভ হয়, তাহলে এগ্রি মেশিনারিজের লোনটা এত অ্যাট্রাকটিভ হবে না কেন? এখন আসি কেন হবে না। এখন এই এগ্রি মেশিনারিজের লোনের প্রোডাক্টটা যদি ডিজাইন করতে হয়, তাহলে একটা কমার্শিয়াল লোনের আমাকে একটা পেব্যাক মডেল ক্যালকুলেট করতে হবে।
পেব্যাক মডেল কি, একটা কম্বাইন হারভেস্টার সাবসিডি ছাড়া 30 লাখ টাকা। এখন আপনি যদি ক্যালকুলেট করেন যে কম্বাইন হারভেস্টার একটা ফার্মারের ইয়ারলি ইনকাম কত এবং তাকে কত বছরের জন্য লোনটা দিলে সে পেব্যাক করতে পারবে, কনসিডারিং দ্য ডেপ্রিসিয়েশনস এন্ড আদার্স। এই যে ফাইন্যান্সিয়াল মডেলটা, এটা কিন্তু আসলে একটা ব্যাংক করে না। আমার কাছে মনে হলো যে এই যে আপনি কথাগুলি বলছেন, জি। আমরা এটাকে বলবো যে আপনার একটা মতামত আপনি দিচ্ছেন, এই মতামতগুলোকে হয়তো কর্পোরেট হয়তো করবে ব্যাংকে যারা আছেন ভবিষ্যতে। এই ধরনের আরো কিছু মতামত কি আপনার আছে থাকলে দিতে পারেন। আমি ছোট্ট একটাই বলি। তো আমি কোন একটা ব্যাংকের কাছে গিয়েছিলাম, আমি বললাম যে আপনি ট্রাক্টরের জন্য লোন নেন, তো বলতেছে ট্রাক্টরের লোন যদি রিপেমেন্ট না করে এই অনেক ঝামেলা, ট্রাক্টর রিকভারি করা এই। আচ্ছা আচ্ছা। তো আমি ওনাকে বললাম আমি কিচ্ছু করব না, আমি ট্রাক্টরের মধ্যে একটা আইওটি ডিভাইস লাগাই দিব, যেটা রিসেন্টলি একটা কোম্পানি ওই যে 3 চাকার যে অটো রিক্সাগুলো আছে না ঢাকা শহরে চলে, ওগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছে। আর বলছি আপনার পেমেন্ট হবে এভরি কোয়ার্টারে, যেহেতু ওরা প্রতি কোয়ার্টারটা সিজন ওয়াইজ ফসলে ওতে ব্যবহার হয়, বাকি সময়টা কিন্তু কাজে লাগে না। এই কোয়ার্টারে যে ইএমআইটা যদি সেটা সে না পরিশোধ করে তাহলে পুরো ট্রাক্টরটা অচল হয়ে যাবে, ট্রাক্টরটা চলবে না। আচ্ছা, তাহলে ও আপনার পরে ইনস্টলমেন্ট অবশ্যই দিবে, কারণ তার ট্রাক্টর না চলতে পারলে তার ইনকাম হবে না। আর আপনাকে এটা উদ্ধার করতে হবে না, কারণ ট্রাক্টরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ওটা জিপিএস থাকবে, ট্রাক্টরটা কোথায় আছে সেটা আপনি দেখতে পাবেন। এই জায়গাটায় যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, বাংলাদেশ ব্যাংক আছে, আমরা আসলে এই জায়গাগুলো খুব চ্যালেঞ্জ ফেস করি। ডিজিটাল সিস্টেম বলি, মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বলি, সেই প্রোডাক্টের জন্য পলিসি বলি, এই জায়গাটা যখন আপনি কৃষককে সাপোর্ট দিবেন না, তখন কৃষক, আমরা ক্যালকুলেট করে দেখেছি যে যখন নর্মাল লোন শার্কদের কাছ থেকে টাকা নিয়ে এগুলো কিনছে, তাদেরকে এভারেজে ইয়ারলি 40 to 50% ইন্টারেস্ট রেটে কিনতে হচ্ছে। আমি যদি একটা সিম্পল একটা ম্যাথ বলি, এখানে ভাইয়া আছেন, আমি যদি ভাইয়াকে গিয়ে বলি যে ভাইয়া ট্রাক্টরটার দাম কত, উনি যদি বলে 10 লাখ টাকা, আমি যদি ওনাকে বলি ভাইয়া আই উইল পে ইউ ইন ক্যাশ, কত দিবেন, উনি বলবে মাহমুদ 8 লাখ টাকা দিয়ে দিব, যাও নিয়ে যাও। দিল না আমাকে, স্যার বলেছেন 12% ইন্টারেস্ট রেট, 3 বছরে 3 12 34%, স্যার 8 লাখ প্লাস 36% যোগ করেন, 10 লাখ থেকে আমি কমে নিলাম না, কিন্তু আমি বাকি দিন তো 10 লাখ টাকা দিয়ে নিতে হবে ওনার কাছ থেকে। তাহলে ফার্মার তো ওই জায়গাটা পাচ্ছে না, ফার্মারকে তো আপনি যদি নাম্বার দিয়ে ক্যালকুলেট করেন ওই জায়গায় তো ফার্মার বেনিফিটেড হচ্ছে না। সেই জায়গাটা আসলে একটা পলিসি, আমরা তো ফিনটেক কোম্পানি যে এরকম এই ধরনের পলিসি আরো তৈরি হোক, মানে আমাদের পলিসি জেনারেট করার জন্য তো আপনাদের মতন লোকের পরামর্শ দরকার। মানে আমরা তো মানে কি বলবো, ঘরে খেয়ে বড়ে বসতে আছে। আমরা যে ফিনটেক কোম্পানি, যখন আমরা ফাইন্যান্সিয়াল টেকনোলজি ডেভেলপ করছি কিভাবে কৃষক অ্যাক্সেস টু ক্যাপিটাল পায়, তখন আমাদের কথা তো ব্যাংক শুনবে না। আমি যখন ব্যাংকের কাছে গিয়ে বলছি আপনি গাড়ির লোন যেমনে দেন ট্রাক্টরের লোন একই দেন, একই প্রোডাক্টটাকে কপি পেস্ট করেন, ট্রাক্টরের গাড়ির ছবির জায়গায় ট্রাক্টরের ছবি আসবে, ওই যে বিওআইডি গাড়ির জায়গায় মেটালের ট্রাক্টর আসবে। হ্যাঁ, শুধু ট্রাক্টর না, আমাদের কৃষি যত ধরনের যন্ত্রপাতি আছে সবগুলোর জন্য হতে পারে। আচ্ছা দাদা, আমরা কি এরকম কি একটা প্ল্যান করতে পারি কিনা ভবিষ্যতে, যে এই ধরনের আইডিয়া জেনারেট করছে যারা, তাদেরকে নিয়ে, ম্যানুফ্যাকচারার কোম্পানিদেরকে নিয়ে, আপনাদের ব্যাংকের যারা পলিসি লেভেলে আছে এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা যায় কিনা পলিসি জেনারেশনের জন্য? অবশ্যই এই ধরনের ফিল্ড লেভেল থেকে বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছ থেকে এই ধরনের সাজেশনগুলো যখন আসবে, তাহলে পরে এগুলি আমাদের বা আমাদের কেন, শুধুমাত্র পুরো দেশের জন্য আর কি, একটা পলিসি, সরকারেরও পলিসি ফর্মুলেশনে এটা অনেক হেল্প করবে। আর একই সাথে যে কোনো মানে বিভিন্ন সময়ে মনে করেন যে সরকারের তরফ থেকেও হয় বা ডেভেলপমেন্ট পার্টনার তরফ থেকেও হয় বা ওনারা যারা আসছেন ওনাদের তরফ থেকেও আসলে এই ধরনের ওয়ার্কশপ বা সেমিনার করে আসলে ওনাদের আইডিয়াগুলো নিয়ে যদি সরকারের নীতি নির্ধারণী মহলের সাথে আলোচনা করা যায়, তাহলে পরে অবশ্যই নিশ্চয়ই ভালো কিছু বের হয়ে আসবে। আচ্ছা মিজানুর ভাই, আপনার কাছে আরেকটু আমি জানি যে আপনারা কৃষি যন্ত্র মানে তৈরি করছেন, মার্কেটিং করছেন, আমদানি করছেন, তো আমরা যদি এরকম চিন্তা করি যে ব্যাংক আমাদের সাথে আছে, আপনারা উৎপাদন করছেন কিন্তু এগুলি বিক্রি করছেন কৃষকের কাছে, তো এখন অনেক যন্ত্র আছে যেটা কৃষকের অ্যাফোর্ডেবল হচ্ছে না। মনে করেন আমাদের তো প্রান্তিক কৃষকই বেশি, কিন্তু তারও তো যন্ত্রের দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে একটা উপজেলায় মনে করেন অনেকগুলি ইউনিয়ন আছে, প্রতিটা ইউনিয়নে যদি আমরা একজন করে এন্টারপ্রেনার তৈরি করতে পারি, মানে যে সার্ভিস প্রোভাইডার হবে একাধারে, পাশাপাশি
সে এই সমস্ত কৃষি যন্ত্রের মালিকও হবে, তাহলে সেই যন্ত্রগুলো তাকে কিনতে হবে। এখন ওখানে মনে করেন 500 কৃষক আছে, এই 500 কৃষকই তার কাছ থেকে যে কৃষি যন্ত্র রেন্টাল বেসিসে হায়ার করবে, ভাড়া নেবে, নিয়ে সে তার পারপাস সার্ভ, তার আর কিনতে হলো না, ওই কেনাটা যে এন্টারপ্রেনার সেই করব। তো তার তো একটা ফান্ডের দরকার হবে। তো সেই ক্ষেত্রে ব্যাংকের থেকে টাকা কম নিয়ে, অল্প সুদে টাকা নিয়ে যদি সে আপনাদের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্র কিনতে পারে এবং সে যদি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে, তাহলে পারে কিন্তু দেখা যাচ্ছে যে সে নিজে যেমন একটা উদ্যোক্তা হচ্ছে, নিজে কর্মসংস্থান করছে, অনেকগুলি মানুষের সে কাজের ব্যবস্থা করতে পারছে, পাশাপাশি আমাদের প্রান্তিক পর্যায়ে ছোট ছোট যে কৃষক রয়েছে তাদের যান্ত্রিকীকরণের যে চাহিদা সেটাকে তারা মিট আপ করতে পারছে। তো এই মডেলটাকে এইভাবে দাঁড় করানো যায় কিনা আপনার কি মনে হয়? সাধারণত একটা উপজেলায় 10 থেকে 9, 10 অথবা 11টা ইউনিয়ন পরিষদ থাকে। তো প্রান্তিক পর্যায়ের কৃষক কিন্তু এত বড় হেভিয়ার ক্যাপিটাল মেশিনারিজ, এগ্রি মেশিনারিজ কিনতে পাচ্ছে না। তো ওই ইউনিয়নের বা ওই গ্রামের যারা বড় কৃষক, অথবা আমরা বলছি যে লোকাল সার্ভিস প্রোভাইডার, অথবা একজন বেকার ভাই যিনি মাত্র লেখাপড়া শেষ করছে, কিছু করতে চায় আনুষঙ্গিক, আমরা এখন ইউথদেরকেও আমরা এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা মেটাল কাজ করছি, তো তাকে আমরা উদ্বুদ্ধ করে একটা ট্র্যাক্টর বা একটা কমন হারভেস্টার আমরা বলছি তুমি এটা নাও, তুমি এই গ্রামের যত জমি চাষ করো, তুমি যত ধান কাটা তুমি করো, হারভেস্টিং করো, এবং ধান রোপণ করার রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে তুমি রোপণ করো। তো ইজিলি ওই ভাই পার ডে একটা ইনকাম করছে, আর কম খরচে কম সময়ে আমার প্রান্তিক লেভেলের ওই কৃষকও ওই সেবাটা পাচ্ছে। তো সেই কারণে আপনি যথার্থই বলছেন, এবং এইখানে যেটা হবে যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য ইউথ। এখন আমাদের বিশেষ করে যে চ্যালেঞ্জগুলা, যে কম্বাইন হারভেস্টার যেটা আমাদের 2020 থেকে 2024 জুন পর্যন্ত সাবসিডি সরকার দিয়েছিল, যেহেতু সাবসিডি অফ আছে, এটা একটা থার্ড পয়েন্ট হইল রাইস ট্রান্সপ্লান্টেশন, এটাও সাবসিডি ছিল, সেটাও বর্তমানে আছে। এই ক্ষেত্রে এই টেকনোলজিটা মাত্র 5% মেকানাইজেশন বাংলাদেশে, 4 থেকে 5% মেকানাইজেশন হয়েছে। তো এইটার ক্ষেত্রে যদি সাবসিডিটা অন থাকে, খুব দ্রুত ফার্মার লেভেলে এটার অ্যাডাপ্টেশন হবে আর কি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা মাহমুদুর রহমান সাহেবের কাছে একটু যাই যে আমাদের এই যে এতগুলি আলোচনা হলো, অনেক মেশিনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা মেশিনের জন্য কিন্তু একটা অপারেটর দরকার, তাই না? এই যে অপারেটর যাদেরকে আমরা তৈরি করতে চাচ্ছি, এরাও কিন্তু আমরা যদি ধরি, যেমন উনি বললেন যে প্রতিটা উপজেলায় 8টা 9টা ইউনিয়ন আছে, তাহলে এরকম প্রত্যেকটা ইউনিয়নে যদি এরকম একজন করে এন্টারপ্রেনার তৈরি হয়ে যায় এবং সেখানে প্রতিটা মেশিনের জন্য যদি একটা করে ড্রাইভার বা অপারেটর তৈরি হয়, তাহলে পরে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু হয় সারা বাংলাদেশে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে অপারেটর তৈরি করার ক্ষেত্রে এদের তো একটা প্রশিক্ষণের দরকার হয় না? তো এই প্রশিক্ষণটা আসলে কারা দিতে পারে? প্রথমত হচ্ছে আমি দেখেছিলাম যে এর আগে একটা প্রোগ্রাম চালু করেছিল, এটা ফরেন ফান্ডেড, মোস্ট প্রবলি ইউএসআইড এর। প্রোগ্রামটার নাম ছিল এলএসপি, লোকাল সার্ভিস প্রোভাইডার। সো যাদেরকে আসলে বলা হচ্ছিল যে এরা হলো ফার্মারদেরকে এই সার্ভিসটা দিবে, লাইক কম্বাইন হারভেস্টার সার্ভিস, ট্রাক্টর সার্ভিস, রাইস ট্রান্সপ্লান্টার, এই সার্ভিসগুলো। তো আমরা তখন এটা করতে গিয়ে আমরা যে দেখলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং, খুব ভালোভাবে কাজ করছিল। কারণ হচ্ছে ওই যে যেটা বলছিলেন যে সাধারণত সবচেয়ে বড় চ্যালেঞ্জিং অ্যালার্ম হচ্ছে কৃষক তার নেক্সট জেনারেশনকে কৃষিকাজে নিতে চায় না, কিন্তু তখন ওই কৃষকের যে সন্তান, যে কিনা স্মার্টফোন চালায় এবং স্মার্টফোনে ইউটিউবে ভিডিও দেখে বা ইমোতে কথা বলে, সে ইন্টারেস্টেড ফিল করা শুরু করলো যে না ঠিক আছে, মানে মাঠে কাজ করতে তো কষ্ট বেশি, কিন্তু কম্বাইন হারভেস্টার চালাতে তো কষ্ট কম আছে, সাথে এবার দিয়ে ভালো ব্যবসাও আছে। তো এই জায়গাটা তখন দেখা যাচ্ছিল, এবং তাদের কিন্তু মিনিমাম একটা মানে স্কুলিং আছে, ক্লাস 8 পাস, মেট্রিক পাস, এরকম একটা স্কুলিং আছে। তো ওই জায়গাটায় আমরা তখন দেখলাম যে ওরা খুব স্বতঃস্ফূর্তভাবে হলো। কিন্তু আমরা যেটা দেখি ভাইয়া বিদেশে, এই প্রত্যেকটা কোম্পানিগুলা, মানে আমি যদি বলি ভাইয়া, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা তো আপনি জানেন, যে গরুকে যে এআই করে যেটা, এআই যারা দেয় তাদেরকে ট্রেনিং কে দেয়?
ডিএলএস দিচ্ছে, ইনসেমিনেট কোম্পানি মানে সিমেন্ট কোম্পানিগুলো দিচ্ছে, তারাও দিচ্ছে। তারা ট্রেনিং স্কুল করছে, তাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে, যাতে বলছে যে তুমি যখন গরুকে ইনসার্ট করবা আমার কোম্পানির সিমেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তারা যদি ট্রেনিং স্কুল তারা করে, ট্রেনিং স্কুল করে তারা ট্রেনিং গুলো দিতে পারে। প্রুভেন হলো যে ইনসেমিনেশন দিয়ে তো গরু ছাগল এটা প্রুভ হলো। হ্যাঁ, এটা এখানে যেমন ডিএলএসও করছে, কোম্পানিগুলো করছে, ঠিক একই ভাবে এখানে আমাদের সরকারের যে আমাদের ডিএই আছে তারাও করতে পারে, আবার কোম্পানিগুলো করতে পারে। কোম্পানিগুলো যদি ট্রেনিং স্কুল করে উইথ কিছু বলবেন? অ্যাক্সেস টু ফাইন্যান্স। মাহমুদুল ঠিকই বলছেন, যেমন আমাদের মেটাল ট্রেনিং সেন্টার আছে ইন্ডিভিজুয়াল, এখানে ট্রেনার আছে, এখানকার আমরা অনেক সময় বাইরের ফ্যাকাল্টিও নিয়ে আসি এবং আমাদের 20 রেসিডেন্সিয়াল সিটেড আমাদের এমটিসি মেটাল ট্রেনিং সেন্টার আছে। আমরা এখানে আমাদের মেকানিক্স ভাই, ড্রাইভার ভাই, আমাদের ট্র্যাক্টর, কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার ওনারদেরকে আমরা ব্যাচ বাই ব্যাচ আমরা আসলেই আমার ট্রেনিং হাউসে ডাকি। পাশাপাশি আমরা এমদাদ ভাই ওই বাইরে গিয়ে মানে রিমোট অঞ্চলে গিয়ে ওখানেও আমরা প্রত্যেক মাসে আমরা। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। আমি শেষ করার আগে দেবাশিস সরকারের কাছে একটু জানবো যে কিছুক্ষণ আগে যে আলোচনাটা হলো আমাদের গ্রামে এই যে কৃষি যন্ত্র যারা ব্যবহার করবে এই ধরনের উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে যে যন্ত্রগুলি সেই কৃষকদের কাছে যে কৃষককে কিনবে তাদের জন্য লোন প্যাকেজের দরকার হতে পারে। তো এখানে অনেকগুলি আলোচনা হয়েছে। এই বিষয়গুলিকে আসলে আপনি কোন দৃষ্টিতে দেখেন, বা একজন ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয় যে এই ধরনের উদ্যোক্তা যদি আসলে আমরা তৈরি করতে পারি তাহলে আপনাদের ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে যে টার্গেট দেওয়া থাকে বেসরকারি ব্যাংকগুলোর, তারা তো এইটার সাথে সম্পৃক্ত হলে তাদের টার্গেটটা মনে হয় খুব সহজে পূরণ হতে পারে। এবং তার সব ব্যাংকের সবচেয়ে বড় বিষয় হলো ঋণটা ব্যাক করাটা। যেহেতু একটা বড় এন্টারপ্রেনারশিপ তার তৈরি হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে, তো সেখানে কি তারা এইভাবে তারা নিজেরাও একটু উদ্যোগ নিতে পারে কিনা এই ধরনের এন্টারপ্রেনার তৈরি করার ক্ষেত্রে? আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে যেটা করি সেটা হচ্ছে যে নীতি নির্ধারণী বিষয়গুলোকে আমরা আসলে দেখি। একই সাথে আপনারা যেটা বলছেন যে এন্টারপ্রেনার গঠন করার কথা, আমরা কিন্তু আমাদের নীতিমালার মধ্যে একক বা দলবদ্ধভাবে তাদের মেশিন কেনার কথা বলা আছে। সেখানেই বলা আছে যে সে তার নিজের জমি চাষ করা পাশাপাশি অন্যের জমিতে চাষ করে তার যে ঋণকৃত অর্থটা আছে বা যন্ত্রের যে মূল্যটা আছে সে মূল্যটা পরিশোধের ব্যবস্থাও করতে পারবে। আচ্ছা, এই যে অংশগুলো যেটা আছে নীতি নির্ধারণীগুলো, নির্দেশনাগুলো বা নির্দেশনার যে অংশটা, সেটা কিন্তু আমরা আমাদের নীতিমালার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সংযোজন করছি। তারপরে যে পর্যায়টা থাকে সেটা মাঠ পর্যায়ে যে কাজটা করবে, সেটা আমার আসলে মাঠ পর্যায়ে এটা বাস্তবায়নটা করবে কে? বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংকগুলো আসলে যখন বাস্তবায়ন করবে সেটা তখন তাদের অভ্যন্তরীণ নীতিমালা রয়েছে, তাদের রিস্ক এবং আদার ফ্যাক্টর চিন্তা করে কিন্তু তারা ঋণটা দেবে। তো সেই ঋণটা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের এন্টারপ্রেনারশিপ যখন ডেভেলপ করা যাবে, আমি যখন দেখতে পাবো বা ব্যাংকার যখন দেখতে পাবে এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করলে পরে আমার ঋণের অর্থটা ফেরত নিশ্চিত, তো সেক্ষেত্রে তো এই ধরনের কাজ আমরা অবশ্যই করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমাদের বাংলাদেশ ব্যাংকের পলিসি লেভেলের সম্মানিত পরিচালক মহোদয় এখানে রয়েছেন, আমাদের মেটালের সিও রয়েছেন, উইগ্রোর ফাউন্ডার সিও রয়েছেন। আমরা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা আশা করব আমাদের কৃষি যান্ত্রিকরণে যে সমস্ত সমস্যাগুলি আমরা চিহ্নিত করলাম সেগুলি ওনাদের আলোচনার মধ্যে বা পরবর্তী নীতি নির্ধারণে আলোচনায় বা পরিকল্পনার মাধ্যমে সেগুলিকে ওনারা সমাধান করার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন।